মাঝরাতে হঠাৎ ঈশিতা ভাবিকে গোসল করতে দেখে অস্বাভাবিক মনে হয়েছে। সিয়াম ভাই মারা গেছে 1 সপ্তাহ হয়েছে। হুট করে বাড়ির বড় ছেলের মৃত্যুতে পরিবারের সবাই ভেঙে পড়েছে। তার মধ্যে হঠাৎ এত রাতে ভাবি গোসল করতে যাবে কেন? বিড়বিড় করে বলতে বলতে এগিয়ে যাচ্ছে সিয়ামের ছোট ভাই আরিফ। মির্জাবাড়ির ঘটনা 2018 সন। আরিফ ও সিয়াম মির্জা হারুন আর রশিদের 2 সন্তান। মির্জাবাড়ির বড় ছেলে সিয়াম হুট করে ঈশিতা নামের একটা এতিম মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। মেয়েটা পরিচয়হীন হওয়ায় প্রথমে একটু সংকোচ বোধ করলেও পরে মির্জা পরিবার তাদের বিয়ে মেনে নেয়। বিয়ের কিছুদিনের মাথায় হুট করে অস্বাভাবিকভাবে সিয়াম নিখোঁজ হয়ে যায়। কিছুদিন পর তার মুন্ডবিহীন মৃতদেহ বাড়ির পেছনে পাওয়া যায়। শোকের ছায়া নেমে এসেছে পুরো মির্জাবাড়িতে। মৃত্যুর 7 দিন হয়েছে মাত্র। এর মাঝে হঠাৎ এত রাতে ঈশিতাকে গোসল করতে দেখা বেশ অবাকের বিষয়। আরিফ জানে এত রাতে ঈশিতা ভাবির রুমে উকি দেওয়া মোটেও ঠিক নয়, তবুও সঠিক জানার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে আরিফের মনে। রুমের কাছে এসে ফিসফিস শব্দে কারো গলার আওয়াজ শুনতে পায় সে। বেশ উত্তেজনা কাজ করেছিল আরিফের মনে। ঈশিতা ভাবিকে এতদিন ভালো মনে হলেও আজ কেমন সন্দেহ হচ্ছে তার উপর। আরিফের দেহের প্রতিটি শিরায় উপশিরা রক্ত টগবগ করছে। ঘামের বিন্দু বিন্দু কণা থুতনি জড়ো হচ্ছে। এখন তার কি করা উচিত? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চিন্তাশক্তি লোপ পেয়ে যাচ্ছে। দরজা ঠেলে ভিতরে ঢুকবে, সেটাও কি ঠিক? দরজার ছোট ছিদ্র দিয়ে ভিতরের দৃশ্য দেখবে বলে মন স্থির করলো। নিচের দিকে হালকা ঝুঁকে ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আছে একটি জলজ্যান্ত মানুষের রক্তমাখা লাশ। তার পাশে বসে ঈশিতা ভাবি অর্ধনগ্ন অবস্থায় হাতে রক্ত মাখা চাকু দিয়ে ভেজা শরীরে বসে আছে। ভয়ে গায়ে সব লোম দাঁড়িয়ে যায় আরিফের। ভয়ে শিহরণে কেঁপে ওঠে প্রাণ। লোকটাকে খুন করে ফেলেছে ঈশিতা ভাবি। আরিফ উঠে দাঁড়ানোর আগে দরজা খুলে যায়। কি হলো আরিফ? বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। ঈশিতা যেন এতক্ষণে আরিফের অপেক্ষায় ছিল। আরিফ ভ্যাবাচাকা খেয়ে গেছে। এতদিনের সাধারণ মনে করে আসা ঈশিতাকে ভীষণ ভয় পাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না ভাবি, আমি এমনি এখানে আসছি, আমি ঘরে চলে যাই। আরিফের কথায় ভুরু কুঁচকে তাকায় ঈশিতা। না ঠিক আছে, আমি ভিতরে আসছি। আরিফ ভয়ের চরম সীমায় পৌঁছে গেছে। কাঁপা কাঁপা পদক্ষেপ নিচ্ছে। চোখে ফলে দ্বিতীয়বারের মতো অবাক হয়। এ কি? কোথায় গেল সেই রক্তমাখা লাশ? বিড়বিড় করে বলতে থাকে আরিফ। এদিক সেদিক তাকিয়ে লাশটা খুঁজে হতাশ হয়। ঘরে কোনো লাশের তো দূরের কথা, সামান্য পরিমাণ রক্তের ছিটেফোঁটা নেই। আরিফ, কি খুঁজতেছো? ঈশিতার নরম কণ্ঠে আরিফের তার দিকে অপরাধীর দৃষ্টিতে তাকায়। কই না তো ভাবি, কিছু না, আমি তো তোমাকে দেখতে আসছিলাম। ঈশিতার লাজুক চাহনিতে ধীর পায়ে আরিফের দিকে অগ্রসর হয়। আরিফের কলার চেপে ধরে বিছানায় ফেলে দিয়ে তার পাশে বসে। এখন দেখো ভালো করে। ঈশিতা বেশ সুন্দরী, গায়ের রং হালকা শ্যামবর্ণে, চিকনা দেহ, এক কথায় অসাধারণ রূপবতী। বয়স অনুমানিক 23-24 হবে। আরিফের ঈশিতার সমবয়সী। ভয়ে ভয়ে দৃষ্টিতে ঈশিতার পানে তাকিয়ে রইল। শোনো, তুমি চাইলে আমার সব কিছু তোমায় দিতে পারি। ঈশিতা ভাবির মুখে এমন কথা শুনে আরিফ অবাক হচ্ছে বারবার। কিছু খারাপ ঘটার আগে ঈশিতাকে ধাক্কা দিয়ে নিজের ঘরে চলে আসে। এখনও তার চোখে সেই রক্তমাখা লাশটা ভাসছে। ঈশিতা ভাবির এমন আচরণের জীবনে দেখেনি। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজে ঘাবড়ে যায় কে। কে দরজা ঠুকায়? আরিফের কথায় শব্দ থেমে যায়। বিছানায় নিজের শরীর হেলিয়ে দিয়েছে। কনকনে শীত, বাইরে অঝোর ধারায় বৃষ্টি, তবুও ঘেমে ডুব দিয়ে উঠেছে সে। পুরনো আবার কেউ দরজা ঠকঠক আওয়াজ করে। এইবার বলার পরেও শব্দ দ্বিগুণ বাড়ছে। উপায় না পেয়ে ধীর পায়ে দরজার দিকে অগ্রসর হয়। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দেয়। কেউ নেই। নিজের সাথে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখে নিজেকেই সন্দেহ করেছে সে। পুনরায় ঘরের দিকে পদক্ষেপ নেয়। আশ্চর্যজনকভাবে টেবিলে একটা ডায়েরি থাকতে দেখে বেশ অবাক হয়ে যায় আরিফ। কিছু সময় পূর্বে এখানে কোনো ডায়েরি বা খাতা কিছুই ছিল না। উৎসাহ নিয়ে ডায়েরিটা হাতে নেয়। অন্যের ডায়েরি ধরা অবশ্যই বাজে অভ্যাস, তবু ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। ডায়েরিটা মির্জা সিয়াম। বেশ বড় করে ডায়েরির কভারে তার নাম লেখা। মৃত ভাইয়ের ব্যক্তিগত ডায়েরি হাতে পেয়ে পড়ার দ্বিগুণ আকাঙ্ক্ষা। হঠাৎ পুনরায় দরজা ধাক্কানির শব্দ। ডায়েরিটা বিছানার নিচে লুকিয়ে রেখে দরজা খুলে দেয়। কিরে, দরজা খুলতে এত দেরি হলো? আরিফের মা সালেহা বেগম হাতে চায়ের কাপ নিয়ে ভিতরে প্রবেশ করে।
তার মানে সকাল হয়ে গেছে। এতটাই দুশ্চিন্তা ছিল যে সময় কখন চলে গেছে টের পায়নি। না মা, আমি তো ঘুমিয়েছিলাম। মায়ের মন সন্তানের মুখ দেখে বলে দিতে পারে কিছু একটা হয়েছে। আরে কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? না মা, কিছুই হয় নাই, তুমি শুধু শুধু ভাবছো। নাস্তার টেবিলে যেতে ঈশিতা ভুরু কুচকে তাকায় আরিফের দিকে। আরিফ ঈশিতার চোখে চোখ পড়তে চোখ সরিয়ে ফেলে। মা, ঈশিতা তোমাকে একটা কথা বলবো। মির্জা হারুন সাহেবের মুখে রুটি পুরো ঈশিতার দিকে তাকিয়ে বলে, জি বাবা। মির্জা হারুন সাহেব বেশ ভালো মনের মানুষ, ঈশিতার ব্যবহারে অনেক সন্তুষ্ট। আসলে মা, আমি আর তোমার শাশুড়ি চাই তুমি আমাদের কাছে আমাদের পুত্রবধূ হয়ে থাকো সারা জীবন। তাই তোমার আর আরিফের বিয়ে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। বাবার কথায় চোখ বড় বড় হয়ে যায় আরিফের। হৃদস্পন্দন বেড়েই চলেছে ক্রমশ। ঈশিতা লাজুক হাসি দিয়ে নিচের দিকে মাথা করে নামায়। জি বাবা, আপনারা যা ভালো মনে করেন। তাছাড়া আমিও চাই সারা জীবন আপনাদের সেবা করতে। আরিফের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ভেসে উঠছে। গত রাতের নিজের চোখে দেখা ঘটনাগুলো বারবার মনে পড়ছে, কিন্তু কি বলবে? তার কাছে এই দেখার কোনো ভিত্তি নেই যে। আরিফের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ভেসে উঠছে। গতরাতে নিজের চোখে দেখা ঘটনাগুলো বারবার মনে পড়ছে, কিন্তু কি বলবে? তার কাছে এসব দেখা কোনো ভিত্তি নেই। মির্জা হারুন আল রশিদ সাহেব আরিফের হাবভাব দেখে তার দিকে ড্যাব ড্যাব করে তাকালো। আরিফ, তোর কোনো আপত্তি নেই তো? মির্জা হারুন সাহেবের কথা শেষ হতে সালেহা বেগম বলে উঠলেন, আরিফের আপত্তি কি আছে? বাবা মায়ের কথা ও অবশ্যই রাখবে। আরিফের ওই পরিস্থিতি কি করবে ভেবে পাচ্ছে না। বলতে যেও বলতে পারছে না, কারণ প্রমাণ তো নেই তার কাছে। হতে পারে সে মনের ভ্রমে এসব দেখছে। আরিফ চুপ করে থাকা দেখে মির্জা সাহেব মৃদু হাসলেন। চুপ থাকা মানে ও রাজি। সালেহা বেগম মির্জা সাহেবের গায়ে ধাক্কা দিয়ে মুচকে হাসলেন। আরিফ চুপচাপ খাওয়া সে নিজের কক্ষে ঢুকে। মাথায় তার হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আদৌ কি গত রাতে মা দেখেছে, এটাই কোনো সত্যতা আছে কি? দরজা ঠেলে ভিতরে ঢুকে ঈশিতা। ভাবিকে দেখে আরিফ নড়েচড়ে বসে। ভাবি কিছু বলবে? লাজুক হাসি দিয়ে ঈশিতা বিছানায় আরিফের পাশে লেপ্টে বসে। কি দর, তুমি তো দেখছি আমার মনে মনে চাও, না হলে ওখানে আপত্তি না দেখে চুপ হয়ে গেলে যে। আরিফ বিরক্তিকর চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশিতা ভাবির দিকে। ভাবি দেখো, আমি এখনো আমার মত জানাইনি, একটু সময় লাগবে। ঈশিতা ভুরু কুচকে আরিফের দিকে হিংস্র চাহনিতে তাকায়। ঈশিতার চাহনিতে আরিফের হৃদস্পন্দন বাড়তে থাকে। এক অজানা ভয় গ্রাস করেছে। ভয় ভীতু হয়ে যেন বেলুনের মতো চুপসে গেছে। লক্ষ্মী ছেলের মতো তোমার বাবাকে এখন গিয়ে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবে, না হলে আমি তাদের বলবো কাল রাতে তুমি আমার সাথে জোরপূর্বক সঙ্গম করছো। তখন কিন্তু বিয়ে করতে হবে, সাথে সম্মানও যাবে। নম্র ভদ্র ভেবে আসা ভাবির মুখে এমন কথা শুনে আরিফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ঈশিতা আরিফের কপালে চুল সারিয়ে দিয়ে ঘাড়ে চুমু এঁকে দিয়ে কক্ষ থেকে বের হয়। আরিফ নির্বাক নয়নে এক স্থানে ঠাঁই হয়ে বসে আছে। এ যেন সব স্বপ্নের মতো। এক রাশ নীরবতা নিয়ে ঘরে বসে পাহাড় সমান চিন্তা নিয়ে বসে আছে। হঠাৎ মনে পড়ল সেই ডায়েরির কথা। নীরবতার অবসান ঘটিয়ে দ্রুত বিছানার নিচ থেকে ডায়েরি বের করে কিছুক্ষণ নড়াচড়া করে দেখে ডায়েরির প্রথম পৃষ্ঠায়, বা অনেক সুন্দর হ্যান্ডরাইটিং। সানিয়া মির্জা বরাবরই সিয়াম মির্জা বরাবরই ক্লাস টপার ছিল। সুন্দর হাতের লেখার জন্য কয়েকবার পুরস্কারও পেয়েছিল সে। ভাইয়ের কথায় হঠাৎ মনে পড়ায় চোখের কোণে পানি জমে। অজান্তে দুই চোখ ফোঁটা পানি ঝরে ডায়েরিতে পড়েছে। যেহেতু পার্সোনাল ডায়েরি, তাই প্রথম পৃষ্ঠায় সূচনায় নিজ পরিবার সম্পর্কে লিখেছে। বাহ, আমাদের কথাও দেখি লেখা আছে, বিড়বিড় করে বলে আরিফ। উৎসাহ নিয়ে পড়ে পৃষ্ঠা উল্টায়। সেখানে একটা মেয়ের কথা উল্লেখ আছে, কিন্তু নাম লেখা নেই। আজ একটা মেয়ের সাথে দেখা হয়েছে আমার। মায়াভরা চাহিনি, যদি আবার একদিন দেখা পেতাম তাহলে বিয়ের প্রস্তাব দিতাম। ভাইয়ের এমন আবেগময় লেখনী দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে আরিফ মির্জার। পরের পৃষ্ঠা উল্টায়। আজও তার সাথে দেখা হয়েছিল। তার নামটা অনেক সুন্দর, ঈশিতা পারভিন, অনেক রোমান্টিক। আরিফ চমকে যায়। তাহলে ঈশিতা ভাবিকেই দেখেছিল সিয়াম ভাই। পরের পৃষ্ঠায় লেখা, আজ আমি অনেক খুশি, তাকে প্রেম নিবেদন করছে, সে রাজি হয়ে গেছে। এভাবে পর্যায়ক্রমে তাদের প্রতিদিনের প্রেম কাহিনী লেখা আছে ডায়েরিতে। পরিবারকে না জানিয়ে বিয়ে করার কথাও লেখা আছে সেখানে। আমি জীবনের সব থেকে বেশি আনন্দ পেয়েছি, কারণ আজ আমার পরিবার ঈশিতা এবং আমার বিয়ে মেনে নিয়েছে। এতটুকু বেশ আগ্রহ নিয়ে পড়ল আরিফ মির্জা। পরের পৃষ্ঠা উল্টাতে আরিফের চোখ ছানাবাড়া হয়ে গেল।
রক্তিম কালি রক্তমাখা হাতে কলম ধরেছে, লিখেছে। রক্তের স্রোতে হয়তো কলম ভিজে ডায়েরির খাতায় পড়েছে। রক্তের বিন্দু দিয়ে কিছু কথা। আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। হয়তো এই ভুলের মাসুল আমার পরিবারকে পেতে হবে। আমার স্ত্রী ঈশিতা কোনো সাধারণ মানুষ নয়। আজ আমি অফিস থেকে বাসায় ফিরে ঘরের সব এলোমেলো অবস্থা দেখে ঘাবড়ে যাই। কিছু আভাস পেয়ে নিঃশব্দে ঘরে ঢুকতে দেখি ঈশিতা একটা রক্তমাখা লাশের পাশে বসে আছে। ঈশিতার মায়াবী মুখখানা তখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মুখে তার তাজা রক্ত। মৃত মানুষের ঘাড়ে কামড়ানোর চিহ্ন ফুটে উঠেছে। আমাকে দেখে ঈশিতা ভয়ানক দৃষ্টিতে তাকায়। ভয়ে আমার শরীর অবশ হয়ে যায়। ঈশিতার বিকট হাসি দিয়ে আমার পানে তাকিয়েছিল। ধীর পায়ে আমার দিকে অগ্রসর হয়। আমি তার থেকে বাঁচাতে এখন লুকিয়ে আছি। অনেক কষ্টে আমার ব্যাগে থাকা ডায়েরিতে কথাগুলো লিখলাম। আমার হাত কাঁপছে, হয়তো এটার আমার শেষ লেখা ডায়েরিতে। এরপর হয়তো আমি আর বাঁচব না। কিন্তু আমার পরিবারের লোকদের বড় বিপদ। কেউ এই ডায়েরিটা হাতে পেলে তাদের রক্ষা করবেন। ইতি মির্জা সিয়াম। ভাইয়ের লেখার গুলো পড়ে আরিফের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যাকে এতদিন সাধারণ মানুষ ভেবে এসেছে, সে বাস্তবে কোনো পিশাচ। বড় করে ঢেকুর তুলে বিছানায় মেরে বসে আছে আরিফ মির্জা। বাবা মাকে কিভাবে বিশ্বাস করবে? তাদেরকে এই ডায়েরিটা দেখানো ঠিক হবে? যদি তারা ভয় পেয়ে যায় কিংবা উত্তেজিত হয়ে কিছু করে, হিতে বিপরীত হতে পারে। ঈশিতা যেন ভুলে টের পায় না যে আমি তার আসল পরিচয় জানি। আপন মনে বিড়বিড় করছে আরিফ মির্জা। সেদিন রাতে একজন কোয়ার্টারে নতুন এসেছে মির্জা বাড়িতে। রাতের আকাশের গেটের পাশে বসে সিগারেটে আগুন জ্বালিয়ে সুখ টান দিচ্ছে। হঠাৎ নুপুরের আওয়াজে চমকে যায়। এত রাতে নুপুরের আওয়াজ বেশ অবাক বিষয়। মির্জা বাড়ির পিছন থেকে আসতে শব্দটা। কেয়ারটেকার রহম আলী ধীর পায়ে সেদিক পানে এগিয়ে থাকে। বেশ সুন্দরী এক রমণী দাঁড়িয়ে আছে সেখানে। রূপের জালে বন্দী হয়ে যায় রহম শেখ। মেয়ের নেশায় বড়ই মারাত্মক। ঈশিতা পিছু পিছু ঘরে প্রবেশ করে দরজা আটকে যায়। সেদিন মাঝরাতে আবারও পানির শব্দ পায় আরিফ মির্জা। আবারও কেউ শিকার হয়েছে ঈশিতার হাতে। পরের দিন সকালে মা সালেহা বেগম এসে আরিফের হাতে 20,000 টাকা দেয়। আরিফ, দেখ বাবা, আমরা চাই তোর আর ঈশিতার বিয়ে আগামী 2-1 দিনের মধ্যে হয়ে যাক। এখানে 20,000 টাকা আছে, নিজের জন্য কেনাকাটা করে আয়। মায়ের কথায় আরিফ মাথা নেড়ে হাতে টাকাগুলো নেয়। এখন তার মাথা গরম করলে চলবে না। মাথা ঠান্ডা রেখে বের করতে হবে ঈশিতার ধ্বংসের উপায়। তার জন্য বিয়েটা করতে হলো করবে। আরিফ চুপচাপ হয়ে গেছে। আড়লে ঈশিতাকে অনুসরণ করে কখন সে কি করে, কোথায় যায়। দুদিন এভাবেই কেটে গেল। বাসরাতে বধূ সেজে বসে আছে ঈশিতা। বিয়েটা শুধু পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে সম্বোধন হয়ে যায়। আরিফ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে ঈশিতা জড়সড় হয়ে বসে আছে খাটের মাঝ বরাবর। কাঁচা ফুলের আসরে আরিফ আকর্ষিত না। তার একটাই উদ্দেশ্য, এই মৃত্যুর খেলা তাকে বন্ধ করতে হবে। ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি সারা রাত? ঈশিতার মিষ্টি কথাও আজ আরিফের কানে বিষ হয়ে ঢুকেছে। ধীর পায়ে বিছানার একপাশে বসে পড়ে সে। আতঙ্ক চাহনি নিয়ে সে বারবার কয়েক ঈশিতাকে দেখে। বেশ সুন্দর লাগছে আজ ঈশিতাকে। এক মুহূর্তে ঈশিতার প্রেমে সাগরে ডুব দিতে মন চাচ্ছে আরিফের। চোখ যেন আর সচ্ছে না। এত সুন্দর মেয়ে কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? চোখ যেন আরিফের সচ্ছে না। এভাবে কোনোদিন ঈশিতাকে দেখেনি সে। কিন্তু আজ মনে হয় দু নয়ন ভরে দেখতে। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? লাজুক কণ্ঠে ঈশিতা বলে আঁচলে মুখ লুকায়, তুমি সত্যি অনেক সুন্দর। চাঁদ যেন আজ লজ্জা পাচ্ছে তোমায় দেখে। ঈশিতা আরিফের কাঁধ ধরে টেনে তার মুখের কাছে আরিফের মুখ নিয়ে আসে। এক অজানা সুখে ভাসতে থাকে দুজনে। ঘোর কাটতে আরিফ নড়ে চড়ে বসে। আরে কি করতে যাচ্ছিলে? আমি আমার ভুল হয়ে গেলে তো চলবে না। ঈশিতা কোনো সাধারণ মানুষ নয়। বিড়বিড় করে বলতে বলতে শরীর ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কি হলো তোমার? আজ তোমাদের বাসর, আজ আমাদের মিলনের রাত। আজ তো তুমি আমায় আদর করবে, আর তা না করে ঘুমাচ্ছ। উঠো বলছি। গায়ে ধাক্কা দিতে দিতে বলছে ঈশিতা। উফ ভাবি, আমি এসব করতে পারবো না এখন, একটু সময় লাগবে বুঝে উঠতে। রাগান্বিত কণ্ঠে ঈশিতা আরিফের কলার চেপে ধরে। তুই ভাবি কারে বললি? আমি তোর বিয়ে করা বউ। আগের হিসাব বাদ দে এখন। ঈশিতা রাগী কণ্ঠে আরিফ ঘাবড়ে যায়। এই বুঝি তার ভিতরে লুকে থাকা পিচার রূপ ধারণ করবে। আরিফ ভয়ে উঠে বসে। ঈশিতা পুনরায় আরিফের ঠোঁটে তার ঠোঁট জোড়া মিলিয়ে দেয়। এক হাত দিয়ে ডিম লাইটটা অফ করে দেয়। বাকিটা সকালে ঘুম ভেঙে আরিফ নিজেকে একটা পরিত্যক্ত ভূমিতে আবিষ্কার করে। এটা কিভাবে সম্ভব? আমি তো বাড়ির নিজের ঘরেই ছিলাম।
ভাবতেই ঘাবড়ে গেছে আরিফ। বিন্দু বিন্দু ঘামের ফোঁটা শরীর ভিজিয়ে দিচ্ছে। ঈশিতা কোথায়? আমার বাবা মাই বা কোথায়? তাদের কোনো ক্ষতি হলো না তো? ভয়ের স্রোতে ভেসে বেড়াচ্ছে আরিফের দেহ। ভয়ে শিহরণ কেঁপে কেঁপে উঠছে শরীরটা। দিশেহারা হয়ে দিক বেদিক ঘুরছে, ধুধু প্রান্তে কাউকে দেখতে পাচ্ছে না সে। এটা তো শহর হতেই পারে না। গ্রাম হলে তো ঘর বাড়ি থাকবে, কিন্তু আরিফ আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছে না। ছুটে চলছে এক হারানো পথিকের ন্যায়। বেশ খানিকটা দূরে এসে একটা অদ্ভুত বাড়ির দেখে থমকে দাঁড়ায় সে। দুতলা বিশিষ্ট বাড়ির সদর দরজার কাছে উপস্থিত হতে আপনা আপনি দরজা খুলে যায়। আরিফ বেশ ভালোই বুঝতে পারছে যা হচ্ছে সব অস্বাভাবিক। ধীর পায়ে বাড়িটার মধ্যে প্রবেশ করে কারো কথার আওয়াজে চমকে যায়। একটা কক্ষ থেকে কয়েকজন মানুষের কথার আওয়াজ কানে ভেসে আসে। কক্ষের বাইরে জানলার একটা ছোট ছিদ্র দিয়ে উঁকি মারতে দেখে কয়েকজন লোক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থাকা লম্বা মতো একটা লোক বন্দুক তাক করে আছে একটা মধ্যবয়স্ক লোকের দিকে। হয়তো পারিবারিক শত্রুতার জেরে প্রতিশোধ নিতে এসেছে লোকগুলো। তাদের কথা শুনে আরিফের এমনটাই মনে হচ্ছে। ফ্লোরে পড়ে থাকা লোকটার পাশে রক্তমাখা একটা মহিলার লাশ। হতে পারে লোকটার স্ত্রী। লম্বা মতো লোকটা বিকট হাসি দিয়ে বন্দুকের নল দিয়ে পড়ে থাকা লোকটাকে আঘাত করে। আরিফ লুকিয়ে সব দেখছে, কিন্তু কাছে যাবার সাহস হচ্ছিল না। হঠাৎ বন্দুকের শব্দে আরিফের হৃদস্পন্দন কেঁপে ওঠে। পড়ে থাকা লোকটার বুক এফর ওফর হয়ে গেছে। মুখ থুবড়ে পড়ে গেছে তার স্ত্রীর লাশের পাশে। একটু পর একটা সাদা ফ্রক পরা মেয়ে কান্না করতে করতে সেখানে আসে। মেয়েটার মুখটা বড্ড চেনা চেনা লাগছে। আনুমানিক 10 থেকে 12 বছর। মেয়েটা সম্ভবত খুনি হওয়া দম্পতির মেয়ে। খুনিগুলো মেয়েটার আর্তনাদ শুনে ভীষণ আনন্দ পাচ্ছিল। বন্দুক হাতে থাকা লোকটা মেয়েটার ছোট খোপা ধরে টেনে উঠায়। হঠাৎ বন্দুক তাক করে মেয়েটার দিকে। আরিফ নিজেকে আর আটকাতে পারে না। এই অন্যায় সহ্য করার মতো না। দৌড়ে ভিতরে ঢুকতে যাবে, তার আগে বন্দুকের বিকট আওয়াজ। চিৎকার দিয়ে উঠে আরিফ। কি হলো? ঘুমের মধ্যে চিৎকার করছে কেন? ঈশিতার কণ্ঠ শুনে আরিফ হতভম্ব। নিজেকে সামলে নেয় আরিফ। না, এটা খারাপ স্বপ্ন দেখছিলাম। ঈশিতা মুচকে হাসি দিয়ে বলে, এই স্বপ্ন আমি প্রতিদিন দেখি, আর মেয়েটার সাথে আমার অনেক মিল। বলে ওয়াশরুমের দিকে অগ্রসর হয় ঈশিতা। আরে ঈশিতার কথা শুনে চমকে ওঠে। এতক্ষণে যে স্বপ্ন দেখছিল ঈশিতা, এই স্বপ্ন সম্পর্কে জানলো কেমন করে? আর ওই মেয়েটার সাথে ওর কি সম্পর্ক থাকতে পারে? ঘামতে শুরু করছে আরিফ। কি এই গোলক দাদা? নাস্তার টেবিলে বসে আছে আরিফ। মুখোমুখি বসে আছে লাজুক ভঙ্গিতে হাসছে ঈশিতা। আরিফ বেশ লজ্জা পাচ্ছে। গত রাতে ঘোরের মধ্যে ঈশিতার সাথে যা যা করেছে সে ভাবছে। আরিফ, কি হয়েছে? খাচ্ছিস না কেন? মায়ের কথায় খেতে শুরু করে সে। আম্মা, আপনার ছেলে তো সারা রাত খেয়েছে, তাই হয়তো এখন খিদে নেই। ঈশিতার কথা শুনে আরিফ লজ্জায় ভুরু কুচকে তাকায় ঈশিতার দিকে। না মানে মা, ঈশিতা বলতে চাচ্ছে আমি স্বপ্নের অনেক খাবার খেয়েছি, সেই সব আর কি। ঈশিতা লাজুক হাসি দেয়। আরিফের দিকে তাকিয়ে আরিফ যেন হাঁপ ছেড়ে বাঁচে। এ কেমন মেরে বাবা! কোনো জায়গায় কি বলতে হয় জানে না। বিড়বিড় করে আরিফ অল্প অল্প রুটি মুখে দেয়। ঈশিতা আরিফের কাণ্ড দেখে ভীষণ মজা পাচ্ছে। একটু পর আসে মির্জা হারুন সাহেব। কি হলো তোমার? কি নিয়ে হাসাহাসি করছো? তোমার ছেলে আজকাল স্বপ্নে ভুলভাল কি জিনিস খাচ্ছে তাই নিয়ে। মির্জা বাড়িতে শোকের ছায়া উঠে যাচ্ছে ধীরে ধীরে। শুধু অশান্তি মনে আছে আরিফের। সারাক্ষণ ভয়ে কাটায়। ঈশিতাকে চোখে চোখে রাখে, কোথায় কখন যায়। কিছুদিন স্বাভাবিকভাবে কাটার পর হঠাৎ একদিনের ঘটনা। আরিফ প্রতিদিনের ন্যায় সেদিনও ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকাচ্ছিল। হঠাৎ কারো স্পর্শে চমকে ওঠে। আরিফের বাবা মা জানে না আরিফ ধূমপান করে, তাই এই সতর্কতা। পিছনে তাকিয়ে দেখে বন্ধু সোহেল দাঁড়িয়েছে। শহর থেকে এসেছে। কি ভাই, বউ পাইয়া আমাদের ভুলে গেছস? সোহেলের কথায় আরিফ মুখে হাসি ফুটলেন। না ভাই, ভুলবো না। তুই কখন এলি? এই তো আজ সকালে বাড়িতে আসছি। শুনলাম তুই নাকি বিয়ে করছিস, তাও বউ দেখতে চলে এলাম। সোহেল চৌধুরী আরিফ মির্জার ছোটবেলার বন্ধু। দুজনে একই এলাকায় থাকে পাশাপাশি। সোহেল চৌধুরী বাড়ি আর আরিফ মির্জার বাড়িতে। পুরনো বন্ধুকে পেয়ে আরিফ বেশ খুশি। নিজের ঘরে গিয়ে বসে আড্ডা দিতে দিতে বলে, বন্ধু, ভাবিকে তো আগে থেকে চিনি। যাই হোক, শুভ কামনা তোদের। বলে সোহেল রাতের খাবার দাওয়াত গ্রহণ করে সেখান থেকে চলে যায়। দিন ফুরিয়ে রাত নেমে আসে। সোহেলকে আরিফ কল করে নিজের বাড়িতে ডাকে। সোহেল, তাড়াতাড়ি আয়, না হলে মা রাগ করবে, তোর জন্য মা রান্না করছে। সোহেল কল কেটে দিয়ে মির্জা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গেটের সামনে যেতেই দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না, তবে মনে হচ্ছে মেয়েটা বেশ সুন্দরী। দেহের গঠন মন্দ নয়। এই শুনশান জায়গায় এত সুন্দর রমণী কোথা থেকে এলো? ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছে সোহেল। বেশ খানিকটা কাছে যেতেই দেখে আধো আলোয় এক সুন্দর রমণী সাদা রঙের ফ্রক পরে দাঁড়িয়ে আছে।
বেশ অবাক হয়ে গেছে সোহেল চৌধুরী। ধীর পায়ে এগিয়ে যেতে দেখে অচেনা রমণীর দিকে। মেয়ের নেশা কোন পুরুষের না আছে? সোহেল চৌধুরীর নাকে এক অদ্ভুত সুগন্ধি ভেসে ওঠে। সুগন্ধি নাকে আসতেই যেন বেসামাল হয়ে গেছে সে। সুন্দরী পিছন পিছন কখন যে মির্জাবাড়ির পেছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছে বুঝতেই পারেনি। ঘোর কাটতে নিজেকে আরিফের রুমে দেখে মোটামুটি অবাক হয়ে যায় সোহেল। তার পাশেই আর চোখে তাকিয়ে আছে ঈশিতা। তাহলে এতক্ষণ আমি ঈশিতা ভাবির পেছন পেছন আসছিলাম? বিড়বিড় করে বলছে, আর মনে মনে লজ্জা পাচ্ছে সোহেল চৌধুরী। ঈশিতা গা ঘেঁষে বসে শৈলের ভয় দূর করে দেয়। ইয়ে ভাবি, আমি ভাবতেছিলাম অন্য কেউ। আমতা আমতা করে ঈশিতাকে কে বলেছে সোহেল চৌধুরী? ঈশিতা ভুরু কুচকে খানিক নীরবতা পালন করে। কিন্তু তুমি যা চাচ্ছ সেটা আমি দিতে পারি। ঈশিতার কথায় শৈলের অবাকের চরম সীমায় পৌঁছে গেল। ঈশিতাকে ভালো মনে করে এসেছে সে। ঈশিতার দিকে তাকাতেও লজ্জা পাচ্ছে সোহেল। লজ্জা ভেঙে দিতে ঈশিতা সোহেলের হাত ধরে ফেলে। এই নাও, আমাকে তোমার হাতে তুলে দিলাম। সোহেল যেন মেঘ নাচিতে বৃষ্টি পেয়েছে এমন খুশি। তবুও মন বন্ধুর কথা ভেবে পিছিয়ে আসে। ঈশিতা সোহেলকে এক ঝটকা টান মেরে বুকে জড়িয়ে নেয়। সোহেল হৃদস্পন্দন বেড়েই চলেছে ক্রমশ। ভয় আর লজ্জা গ্রাস করে নিচ্ছে সোহেলকে। ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় সোহেলকে। ধীর গতিতে বিছানায় উঠে বসে ঈশিতা। সোহেলের চোখ মুখে কামুক অনুভূতি। হঠাৎ বিছানার এক পাশ থেকে ধারালো ছুরি দিয়ে এক নাগাড়ে বুকে ছুরিঘাত করে ঈশিতা। মুখে বালির চাপা দেয় যাতে কেউ কোনো আওয়াজ শুনতে পায় না। রক্তের বন্যা বয়ে যাচ্ছে সারা ঘরে। নিঃশব্দ হয়ে যায় সোহেল। এই বুঝি তার শেষ প্রহর। সোহেলের নিথর দেহের উপর বসে আছে ঈশিতা। সোহেলের রক্ত দিয়ে গোসল করছে। হঠাৎ দরজা ধাক্কানির শব্দে তড়িঘড়ি উঠে দাঁড়ায়। বাইরে থেকে আরিফ ডাকছে। ঈশিতা দরজা খুলল তো। ঈশিতা সোহেল রক্তাক্ত দেহে টানতে টানতে আলমারির কাছে নিয়ে যায়। আলমারিতে লাশ ঢুকিয়ে রেখে ফ্লোর ভালো মতো মুছে দেয়। তৎক্ষণাৎ বিছানার চাদর পাল্টিয়ে দেয়। কি হলো? দরজা খুলো, ডাকছি তো তোমাকে। রাগান্বিত কণ্ঠে আরিফ বলছে এক নাগারে। ঈশিতা দরজা খুলে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। কি হলো? দরজা খুলতে এত সময় নিলে? আরিফের কথা ঈশিতা আমতা আমতা সুরে পড়ে, একটু ঘুমিয়ে পড়ছিলাম। আরিফ বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে ঈশিতাকে মায়ের রান্নায় সাহায্য করতে বলে। ঈশিতা মাথা ঝুঁকিয়ে সম্মতি দেয়। ঈশিতা হাবভাব ভালো ঠেকছে না। ও আবার আগের রূপে ফিরে যায়নি তো? বিড়বিড় করে ভাবতে ভাবতে বিছানার শরীর হেলিয়ে দেয় আরিফ। ঈশিতা ধীর পায়ে রান্নাঘরে চলে যায়। সোহেলকে আসতে না দেখে আরিফ মোবাইলে বের করে সোহেলকে ফোন দেয়, কিন্তু মোবাইল তো ঘরেই বাজছে। আরিফ অবাক হয়ে যায়। সোহেলের ফোন এখানে কোথাও আছে। রিংটনের আওয়াজ অনুসরণ করতে করতে আলমারির কাছে পৌঁছায় আরিফ। সোহেলের ফোনের রিং আলমারি থেকে বাজছে। কোথাও ঈশিতা সোহেলের কোনো ক্ষতি করে দেয়নি তো? আরিফের শরীর ঘামতে শুরু করছে। কাঁপা কাঁপা হাতে আলমারির দরজা খুলতে ভয়ে কাতর হয়ে ওঠে আরিফ। সোহেলের ক্ষতবিক্ষত লাশ আলমারির মধ্যে। আরিফ চিৎকার দিতে পারছে না। যদি আশেপাশের লোকজন জেনে যায় তাহলে সমস্যায় পড়বে। আরিফ জানে এটা ঈশিতার কাজ, কিন্তু এখন এই পরিস্থিতি তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে আরিফ ভয়ে শিহরিত কেঁপে উঠল। তাকিয়ে দেখে দরজায় দমকা হাওয়া দরজা লেগে গেছে। আরিফ ভাবলো এই লাশটা এখানেই থাক। সে দেখবে এই লাশটা নিয়ে ঈশিতা কি করে, আর কেনই বা ঈশিতা অন্যদের ক্ষতি করছে। ও চাইলে তো আমাদেরও ক্ষতি করতে পারতো, কিন্তু কেন আমার বা আমার বাবা মায়ের কোন ক্ষতি সে করে না। আলমারি পুনরায় রাগিয়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছে। এখনও আরিফের শরীর কাঁপছে। উত্তেজনায় হৃদস্পন্দন বেড়েই চলছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে আরিফের চোখ বন্ধ করে ফেলে। ঈশিতা আরিফের কাছে এসে তাকে ডাকে। আরিফ ঘুমের ভান করে থাকায় ডাকে সাড়া দেয় না। খানিক ঝাঁকিয়ে নিশ্চিন্ত হলো আরিফ সত্যি ঘুমিয়েছে কিনা। ঈশিতা ধীর পায়ে আলমারি খুলে সোহেলের লাশ বের করে। আরিফ চোখ হালকা সোহেলের লাশ বের করে আরিফের চোখ হালকা খুলে রেখেছিল। দেখছিল ঈশিতা সোহেলের লাশটাকে টানতে টানতে বেলকুনিতে নিয়ে যায়। হাতে একটা ধারালো ছুরি দিয়ে সোহেলের চোখ তুলে ফেলে। আরিফ সব চক্ষু দেখছিল ঈশিতাকে এই চোখ দিয়ে কি করবে। আরিফ ঢের মনে আছে তাদের বাড়ি কেয়ারটেকার লাশ যখন পুলিশ উদ্ধার করেছে তখন তার দুই চোখ তুলে নেওয়া অবস্থায়। আবার যখন সিয়াম ভাইয়ের লাশ পাওয়া গেছিলো তখন তো তার মাথাটাই ছিল না। হয়তো সিয়াম ভাইয়ের চোখ উঠিয়ে নেওয়া হয়েছিল। তাছাড়া সেই দিন দরজার ছিদ্র দিয়ে দেখা লাশটারও চোখ উঠানো অবস্থায়। আরিফ বেশ আতঙ্কিত হয়ে যায়। ঈশিতা এই চোখ দিয়ে কি করে, আর যেভাবে হোক বের করতে হবে। চোখ উঠানোর পর ঈশিতা পুনরায় আরিফের কাছে পর্যবেক্ষণ করে। আরিফকে ঘুমিয়ে থাকতে দেখে আবার লাশটার কাছে যায়। চোখ জোড়া একটা থলেতে ভরে কাছেই রেখে দেয় ঈশিতা। লাশটা টানতে টানতে পুরোনো আলমারিতে ঢুকে দেয়। খানিক নীরবতা পালন করে স্বাভাবিকভাবে আরিফকে ডেকে তুলে ঈশিতা। আরিফ এবার জেগে ওঠে। ঘুমিয়ে বলে চলবে, রাতের ডিনার করবা না? আরিফ জেগে ওঠার ভঙ্গিতে
ঘোর টলতে থাকে। ঈশিতা, সোহেল আইছে? আরিফের কথায় অস্থিরতার ভঙ্গিতে ঈশিতা এদিক ওদিক তাকায়। কই, সোহেল ভাই তো এখনো এলো না। আরিফ ঈশিতার কথায় উঠে ফ্রেশ হয়ে ডিনার করতে যায়। খাবার মুখ দিয়ে নামছে না, এখনো আতঙ্ক হয়ে আছে। ভিতরে ভিতরে ভীষণ উত্তেজনা কাজ করছে। ঈশিতা স্বাভাবিকভাবে খাওয়ার শেষ করে ঘরে চলে যায়। রাত তখন গভীর। আরিফ চোখ বন্ধ করে শুয়ে আছে। আজ ঘুমিয়ে গেলে চলবে না, যেভাবেই হোক বের করতে হবে মৃত মানুষের রহস্য। রাত 1:30 হঠাৎ আরিফ খেয়াল করে ঈশিতা চুপিসারে বিছানা থেকে উঠে যাচ্ছে। অন্ধকার ঘরে হালকা চাঁদের আলো জানলা দিয়ে ঢুকছে। সেই আলো দেখতে পায় ঈশিতা উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 5 ফুটের মেয়েটা নিমেষে 8 ফুটের উপরের উচ্চতায় পৌঁছে গেছে। আলমারি খুলে সোহেলের লাশ বের করে 2 হাতে অনায়াসে তুলে ফেলেছে। তাহলে কি ঈশিতা কোনো মানুষ নয়? আরিফের সারা শরীর ঘামের স্রোত বয়ে যাচ্ছে। উত্তেজনায় হৃদস্পন্দন কেঁপে উঠছে, চোখ জোড়া কাঁপছে দৃশ্য দেখে। চোখের থলেটা হাতে নিয়ে ঈশিতা একবার আরিফের দিকে তাকিয়ে মুচকি হাসে। আরিফ আলতো করে চোখ বন্ধ করে ঘুমের পান। সোহেলের লাশ আর চোখের থলেটা নিয়ে ঈশিতা সন্তমনে বেরিয়ে পড়ে মির্জাবাড়ি থেকে। আরিফ লুকিয়ে ঈশিতাকে অনুসরণ করে। মির্জাবাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা পুরনো ঘন জঙ্গল ভেদ করে এগিয়ে চলেছে ঈশিতা। জঙ্গলের এক কিনারায় সোহেলের মৃত শরীর ফেলে দিয়ে এদিক ওদিক তাকায়, আবার পথ চলতে শুরু করে। আরিফকে না থেমে ঈশিতাকে অনুসরণ করেই যাচ্ছে। আরিফের একটাই উদ্দেশ্য, আর যেভাবে হোক এর রহস্য বের করতে হবে। পুরনো বাড়ির সামনে আসতে থমকে দাঁড়ায় ঈশিতা। আরিফ বাড়িটার দিকে তাকিয়ে হতবাক। এই বাড়িটা সে আগেও দেখেছে, অনেক চেনা পরিচিত একটা বাড়ি। হঠাৎ সেই রাতের স্বপ্নের কথা মনে পড়ে যায় আনিফের। আরে হ্যাঁ, এটা তো সেই বাড়িটা। ঈশিতা ডানে বামে তাকিয়ে সদর দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে। আরিফ দেরি না করে তার পিছন পিছন বাড়িতে প্রবেশ করে। ঈশিতা একটা তালাবন্ধ ঘরে পুরনো একটা চাবি দিয়ে খুলে ফেলে। আবারও সাবধানে এদিক ওদিক তাকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। আরিফ ধীর পায়ে ঘরে দরজার কাছে আসে। দরজা আলগা হয়ে যায়। দরজার ফাঁক দিয়ে তাকাতে আরিফের চোখ ছানাবড়া হয়ে যায়। আরিফ দেখে ঈশিতার সামনে দুটি লাশ পড়ে আছে। কফিনের পাশে বসে ঈশিতা বারবার কয়েক দীর্ঘশ্বাস ফেলে কফিন দুটো খুলল। বেশ দুঃখিত লাগছে তাকে। আরিফ আড়াল থেকে সব চাক্ষুষ দেখছিল। কাফিনের সামনে হাঁটু গেড়ে বসে অঝোর কান্নায় ভেঙে পড়ে ঈশিতা। খানিক বাদে কাফিন থেকে দুটো লাশ বের করে ফ্লোরে শুইয়ে দিল। আরিফ অবাক দৃষ্টিতে সব দেখছে। লাশ দুটির মুখ অনেক চেনা, এর আগেও তাদেরকে দেখেছে সে। তবে কি সেই স্বপ্ন সত্যি ছিল? আরিফ ঘামতে শুরু করে। বাম হাত দ্বারা ঘাম মুছে যাচ্ছে বারবার। তবে কি স্বপ্নে দেখা সেই বাচ্চা মেয়েটা ঈশিতা নিজেই? যদি ঈশিতার সেই ছোটবেলার ঈশিতার বাবা মা মারা যায়, তাহলে এতদিন পর্যন্ত লাশ পচে যায় না কেন? আরিফের চোখ মুখে চিন্তার ছাপ পড়ে গেল। ঈশিতা তার সঙ্গে নিয়ে আসা শৈলের চোখের থলে বের করে কাফিনের পাশে থাকা একটা লাল রঙের বাক্স হাতে নিয়ে অট্ট হাসিতে মেতে ওঠে। বাক্স খুলে ভিতরে আরও কয়েক জোড়া চোখ বের করে। আরও ঈশিতার কাছে তো আরও অনেক চোখ আসছে দেখছি। এই চোখ কি দিয়ে করে? আমাদের এর রহস্য বের করতে হবে। আরিফ নিজ মনে ভাবছে। লাল রঙা বাক্স থেকে শৈলের চোখ রেখে দিয়ে পুনরায় অট্ট হাসিতে মেতে উঠেছে ঈশিতা। মায়াবী মুখখানা নিমেষে কত ভয়ানক গেল, চুলগুলো ফ্যাকাশে হয়ে গেছে। চোখের চাহনি আকার ভয়ানক আকার ধারণ করেছে, কিন্তু তার উচ্চতা এখন স্বাভাবিক আছে। ভাঙা ঘরের কোণে কিছু মোমবাতি জ্বালিয়ে দেয় ঈশিতা। মনে হচ্ছে আগেও এটা করেছে। সব প্রণালীর প্রস্তুত আছে সেখানে। এইবার ঈশিতা জোরে জোরে বলতে থাকে, আমি এর প্রতিশোধ নিব। আমাকে যারা এতিম করেছে তাদের কাউকে ছাড়বো না আমি। আকাশে মেঘের গর্জন, বাইরে থেকে দমকা হাওয়া ভাঙা বাড়ির ভিতরে তাণ্ডব চালাচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। ভয়ে আরিফের গলা শুকিয়ে যাচ্ছে। এমন তাণ্ডবে মোমবাতিগুলো নিভছে না। ঈশিতা চারিদিকে মোমবাতিগুলো বসিয়ে দেয়, নিজে মাঝখানে বসে লাল রাঙা বাক্সের সামনে রাখে। মুখ থেকে এক নাগাড়ে অদ্ভুত অচেনা বাক্য উচ্চারণ করতে থাকে ঈশিতা। আবহাওয়া যেন আরও বেশি ভুতুড়ে হয়ে গেছে। গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। মেঘের গর্জনে কেঁপে কেঁপে উঠছে আরিফের অন্তর। ঈশিতা বাক্যগুলি পাঠ করে চলছে এক নাগাড়ে। খানিক বাদে ঝড় আরও প্রবল বেগ বইল। পুরনো পিলার ঝাপটে ধরে আরিফ কাকুমাচু মুখে বসে আছে। ঘরে কারো উপস্থিতি টের পেয়ে আরিফ নিজেকে লুকিয়ে ফেলে। কেউ জোরে জোরে পা ফেলে ভাঙা বাড়িতে ঢুকছে। কারো ভয়ঙ্কর পায়ের শব্দে পুরো বাড়ি থরথর করে কাঁপছে। ঈশিতার সামনে এক বীভৎস লোক চেহারার লোক দাঁড়িয়ে। বেশ লম্বা লোকটা, গা থেকে পচা গন্ধ আসছে। লোকটার চেনা মুখ আগেও কি দেখেছে আরিফ? লোকটার চেহারা স্বপ্নে দেখা বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা লোকটার মতো। লোকটার আগমনে ঈশিতার মুখের কোণে হাসি ফুটে উঠল।
যদি স্বপ্ন সত্যি হয় তাহলে তো ঈশিতার বাবা মাকে এই লোকটাই মেরেছে, কিন্তু ঈশিতার হাবভাব দেখে তো বোঝা যাচ্ছিল যে এই লোকটা তার কাছের কেউ। লোকটা লালচে আভার ন্যায় চোখ জোড়া ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা মায়াবী চাহনিতে লোকটার দিকে তাকিয়ে মুচকে হাসছে। লোকটাও ঈশিতাকে দিকে মুখের কোণে হাসির ফলক সৃষ্টি করছে। বেশ খানিকক্ষণ দুজনে দৃষ্টি আদান প্রদান করে। কেমন আছো প্রিয়তম? লোকটার কণ্ঠ কেমন অদ্ভুত রকমের। তার থেকে অবাকের বিষয় ঈশিতাকে প্রিয়তম বলার কারণ। কে এই লোকটা? আরিফের মুখে চিন্তার ভাঁজ। ঈশিতা অদ্ভুত লোকটাকে দুই নয়ন ভরে দেখতে থাকে। তোমারে ছাড়া কিভাবে ভালো থাকবো আমি, বলো? তোমাকে এই নিষ্ঠুর অভিশাপ থেকে মুক্ত না দেওয়া অবধি ভালো নেই আমি। ঈশিতার চোখের কোণে সামান্য পানি জমে এসেছে। অদ্ভুত লোকটা ঈশিতার সামনে নিজেকে উপস্থাপন করলো কেন জানি কাছে যেতে অনিচ্ছুক। তবে কি তাদের পূর্বে কোনো গভীর সম্পর্ক ছিল? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আরিফের মাথায়। কি ঘটতে চলছে কিছু বুঝতে না পারছে না সে। হঠাৎ আরিফ খেয়াল করলো ক্রমশ দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি দেহ নীল বর্ণের হয়ে যাচ্ছে। ঈশিতা আগের ন্যায় এখন মুখ থেকে অনবরত বাক্যগুলি বলেই চলেছিল। খানিক বাদে চোখগুলো হাওয়াতে ভাসতে থাকে। অবাকের বিষয়গুলো ধীরে ধীরে নীলবর্ণ ধারণ করছে। চোখের বদলে সেগুলো নীলবৃত্তীয় আভার ন্যায় ভাসমান হয়ে আছে দাঁড়িয়ে থাকা লোকটার সামনে। হুট করে নীলবৃত্তগুলো দ্রুত বেগে লোকটার দেহে প্রবেশ করলো। লোকটা কারেন্টের শক খাওয়ার মতো ভঙ্গিতে কেঁপে উঠল। ঈশিতার বচনভঙ্গি দ্রুত হতে থাকলো। সেই সাথে জোরে জোরে বাক্য জপ করতে লাগলো। লোকটা মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায়। হঠাৎ পাশে থাকা কফিন থেকে আলোর রশ্মি বের হতে থাকে। আলোর রশ্মিগুলো পড়ে থাকা লোকটা সারা দেহ আলোকিত করে ফেলেছে। আরিফ চোখ বড় বড় করে সব দেখছিল। লোকটার অচেতন দেহ শূন্যে ভাসতে থাকে। ধীরে ধীরে ভাসমান অবস্থা থেকে লোকটার অগ্নিশিখার মতো চোখ খুলে দেয়। মুখে বিকট হাসি। আরিফের হৃৎস্পন্দন বাড়তে থাকে। বুক থরথর করে কাঁপছে। ঈশিতার মুখের বচন থেমে যায়। সেও হাসি মুখে লোকটার দিকে তাকায়। আবারও একজোড়া চোখ জ্যান্ত হলে আমি আবার তোমাকে দেখতে পাবো। মায়াবী হাসি দিয়ে ঈশিতা লোকটাকে উদ্দেশ্য করে বলতে থাকে। পুনরায় লোকটাকে দেহ নিস্তেজ হয়ে যায়। মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায় দেহখানি। ঈশিতার হাতের নরম পরশে লোকটার মাথায় হাত বুলিয়ে দেয়। নিথর দেহে কপালে চুমু এঁকে দিয়ে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে ঈশিতা। তার মানে এই লোকটার এখন কোনো অস্তিত্ব নেই। সে শুধুই মরা লাশ। আরিফের মাথা চিনচিন করছে। হঠাৎ দেওয়ালের দিকে চোখ পড়তে আরিফ চমকে ওঠে। দেওয়ালে একটা ফ্রেমে ফ্যামিলি ছবি কাঁধ হয়েছে। সেখানে স্পষ্ট ঈশিতাকে দেখা যাচ্ছে, সাথে ওই লোকগুলোর সবাইকে। ছবিতে দাঁড়ানোর ভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল ঈশিতা এবং এই অদ্ভুত লোকটার কাছের কেউ। কোথাও ঈশিতার স্বামী নয়। তো এই লোকটা কে? আরিফের চোখের সামনে এসব অদ্ভুত ঘটনা ঘটছে। ঈশিতা সব আগের জায়গায় রেখে দিয়ে ফিরতে প্রস্তুত নিচ্ছে। আমার এখান থেকে বের হতে হবে, মনে মনে বলে। আরিফের বাড়ি থেকে বের হতে অগ্রসর হয়। অন্ধকার হয়। হঠাৎ কিছুর মধ্যে হোঁচট খেয়ে ফ্লোরে পড়ে যায়। তার পত্রঘাতে জোরালো শব্দ হয়। ঈশিতা বুঝতে পারে এখানে সে ছাড়া অন্য আরেকজন আসে। দ্রুত ঈশিতা আরিফের কাছে চলে আসে। আরিফ, তুমি এখানে কি করছো? ঈশিতার কণ্ঠে নিমেষে আরিফের দেহ থেকে প্রাণ চলে যাওয়ার প্রায় অনুভূতি পায়। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঈশিতার পানে তাকানো যাবে না। ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে তার চাহনি। রাগান্বিত ভঙ্গিতে আরিফের পানে এগিয়ে আসতেই সে বুঝতে পারছিল না তার সাথে খারাপ কিছু হতে চলছে। সে উঠে দাঁড়াচ্ছেও ব্যর্থ হয়। ঠিক কাছাকাছি এসে ঈশিতা অগ্নিদৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে থাকে। ঈশিতা, আমার কথার আগে শেষ করতে দাও। তারপর আমার সাথে যা ইচ্ছে করতে পারো। ঈশিতা আরিফের দিকে ভুরু কুঁচকে তাকায়। তুমি অনেক কিছু জেনে ফেলেছো আরিফ। আরিফ ঈশিতাকে তার শেষ কথাগুলো শুনতে অনুরোধ জানায়। ঈশিতা এতটা ভয়ঙ্কর রূপ করেছে যে আরিফের গায়ের রক্ত হিম হয়ে আসছে। চুলগুলো এলোমেলোভাবে উঠছে। চোখের নিচে রক্তিম চিহ্ন ফুটে উঠছে। ঠোঁটে ভয়ানক হাসির ফলক। পরিবেশটা কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে হয়ে গেছে। বাতাসের ঝাপটায় আরিফের দেহের লোম দাঁড়িয়ে যায়। ঈশিতা, তোমার আসল পরিচয় কি? ওই লোকটা কে হয়? তোমরাই আর কেনই বা মানুষকে হত্যা করে তাদের চোখ উঠিয়ে নিচ্ছ? ঈশিতার মুখে বিকট হাসি। নিমেষেই পরিবেশ যেন দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে ওঠে। বিজলির ঝলকানির মাঝে ঈশিতা সাদা রঙের ফ্রকে পড়তে যেন আরও অশরীরের মতো চেহারা ফুটে উঠেছে। শুনবে তাহলে আমার গল্প? আরে বিনয়ের সাথে মাথা ঝাঁকায়। ঈশিতা তার জীবনে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিতে শুরু করে। সালটা 2008। আমার বাবা মায়ের সাথে এই বাড়িতে থাকতাম। আমাদের সাথে মায়ের বড় বোনের ছেলে, অর্থাৎ আমার খালাতো ভাই থাকতো। ওর নাম সাইদ। ছোটবেলায় খালা মারা যাওয়ার পর খালু আর একটা বিয়ে করেন। তারপর আমার মা সাইদকে আমাদের কাছে নিয়ে আসেন। বেশ লম্বা চওড়া ছিল ছেলেটা।
আমার থেকে 5 বছরের বড়। ওর সাথে শৈশব বেশ ভালো কাটছিল। ঝগড়াঝাটি, মারামারি, দৌড়াদৌড়ি, খুনসুটিতে মেতে থাকতাম দুজনে। সৈয়দ ভাইয়া এসএসসি পরীক্ষা দিতে, আর আমি তখন পঞ্চম শ্রেণীর সমাপনীতে এর জন্য প্রস্তুত নিচ্ছিলাম। একসাথে স্কুলে যাওয়া, দুজনে একসাথেই যেতাম আবার ফিরতাম। একদিন রাস্তা দিয়ে দুজন বাসায় ফিরতেছিলাম, হঠাৎ চোখে পড়ে পাশে একটা ছেলে একটা মেয়েকে ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে ভালোবেসে বলেছে। আমারও ভীষণ শখ হলো। সৈয়দ ভাইয়ার আমার মুখ ধরে অন্যদিকে ঘুরিয়ে দিল। ঈশিতা, ওইসব কি দেখছিস? হুম, এখনো অনেক ছোট। আমি সৈয়দ ভাইয়াকে বললাম, ভাইয়া আমিও তোমাকে ভালোবাসি। সেদিন না বলেছিলে তুমিও আমাকে ভালোবাসো, তাহলে আজ তুমি আমাকে একটা ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে ওটা বলবে? সেদিন আমার কথা শুনে সৈয়দ ভাইয়া ভ্রু কুঁচকে তাকায়। আমিও ওর রাগী চাহনি দেখে আর কথা বাড়ালাম না। বুঝিনি সৈয়দ ভাই আমাকে বোন হিসেবে ভালোবেসেছিল। দুজনে মিলে বাসায় ফিরলাম। রাতে ডিনারের সময় বাবাকে ডেকে নিয়ে যায়। খাবার টেবিলে বসে দেখি সৈয়দ ভাইয়া আমার দিকে তাকালো না। আমার বেশ খারাপ লাগলো। হয়তো কথাটা বলা আমার উচিত হয়নি। বাবা আমাদের বিষয়টা খেয়াল রাখে করে ভুরু কুঁচকে তাকায়। ঈশিতা, কি হয়েছে? কি বলা উচিত বুঝে উঠতে পারছে না। ছোট মন, এত কিছু বোঝার বয়স হয়নি, তাই চুপচাপ খেতে থাকি। সৈয়দ কথা কাটিয়ে বাবাকে বলে, কই কিছু হয়নি তো। অবশ্য আমার বাবা মা সৈয়দ ভাই আর আমার বিয়ের ব্যাপারে আগের থেকে অটুট ছিলেন। খালাকে কথা দিয়েছিল মা আমার আর সৈয়দ ভাইয়ের বিয়ের জন্য। ছোটবেলা থেকে দেখতাম বেশ কিছু লোক আমাদের এই বাড়িটা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। বাবা সারাক্ষণ চিন্তায় থাকতেন, বিশেষ করে আমার মাকে নিয়ে। আমার মা অনেক সুন্দরী ছিল। আমার বয়স যখন 10, তখন একদিন আমার মা আমাকে শুইয়ে রেখে রান্না করে ব্যস্ত হয়ে পড়েন। বাবা তার ব্যবসা সামলাতে বেশিরভাগ সময় শহরে যান। সেদিন একই ঘটনা ঘটে। সৈয়দ ভাইয়া এক্সট্রা কোচিং করতে গেছে। হঠাৎ আমার মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে পড়ি। ছোট ছোট পা ফেলে সামনে এগিয়ে যেতে থাকি। রান্নাঘরের পাশে একটা ঘর আছে। সেই ঘর থেকে আওয়াজ আসে। পাশেই যেতেই দেখি বেশ কয়েকজন লোকজন সেখানে দাঁড়িয়ে আছে। দরজা দিয়ে উঁকি দিয়ে দেখি একজন লোক আমার মায়ের উপরে শুয়ে আছে, দুজনে পোশাকবিহীন। ছোট্ট মন, তাই এত কিছু বুঝতাম না। মা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লোকটা জোর করে মায়ের সতীত্ব হরণ করছে। আমাকে সেখানে দেখে একটা লোক আমার হাত ধরে টানতে টানতে অন্য ঘরে আটকে দেয়। হৃদয় ফাটানো চিৎকার ভরে গেছে পুরো বাড়িটা, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আর এই ধুধু প্রান্তে আসবে বা কে? এই বাড়ি থেকে জনমানবের বসতি বেশ খানিকটা দূরে। হয় আমাদের আত্মনাদ বাড়িতেই সীমাবদ্ধ থেকেছে। একটু পর বাবা কাজ সেরে বাড়িতে পৌঁছলে লোকগুলো বাবাকে ধরে ফেলে। কেউ একজন রাগী কণ্ঠে বলতে থাকে, তোর তো অনেক দয়া মায়া, আমারে একটু বাড়িটা মায়া কইরা বাড়িটা লিখে দিলে তো আইতো। কণ্ঠটা অনেক চেনা পরিচিত, আগেও শুনেছি এই কণ্ঠ। হঠাৎ বন্দুকে গুলির শব্দে আমি ঘাবড়ে যাই। জানলার ফাঁক দিয়ে দেখে আমার মা রক্তাক্ত অবস্থায় ফ্লোর পড়ে আছে। বাবার পাশে মায়ের পাশে বসে নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছে, কিন্তু লোকটা কোনো কথা শুনতে নারাজ। দ্বিতীয়বার গুলির শব্দ হতে আমি চিৎকার দিয়ে দেখলাম আমার বাবার বুক ছেদ করে দিয়েছে। বাবার নিথর দেহ মায়ের লাশের পাশে পড়ে আছে। খানিক বাদে দরজা ঠেলে সৈয়দ ভাইয়া ভিতরে প্রবেশ করে ঘটনা চাক্ষুষ করে। সব থেকে অবাক হয় যখন খুনির জায়গায় নিজের বাবাকে দেখে। হ্যাঁ, আমার খালুই আশরাফ মোল্লাই মেরেছিল আমার বাবা মাকে। বাবা, তুমি এটা কি করলা? তুমি খালুকে খুন করছো? আমি তোমায় ক্ষমা করব না। আশরাফ মোল্লা খানিক হেসে বলে, সৈয়দ, এই সম্পত্তি তোর হবে, তাই তুই শুধু শুধু ভাবিস না এসব নিয়ে। ভালো থাকতে গেলে টাকার প্রয়োজন। কিন্তু সৈয়দ ভাই কোনো কথা শুনতে প্রস্তুত নয়। সে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিজ পিতার দিকে। ওই যা, ওদের দুজনকে ঘরে আটকে রাখ। কিছু খেতে দিবি না? না পড়ে এমনিতেই বুঝতে পারবে। আর ভোর হওয়ার আগে মেয়েটাকে মেরে ফেলে লাশ নদীতে ফেলে দিয়ে আসবি। আমি আবার অবুঝ শিশুদের হত্যা করি না। আমাদের দুজনকে ধরে একটা ঘরে আটকে দেওয়া হলো। নিজের ছেলে বলে সৈয়দকে মারিনি, তার সাথে আমাকেও। সারা রাত দুজন দুজনকে ধরে কাঁদছি। সৈয়দ আমার হাত শক্ত করে ধরে রইল। ঈশিতা, তুই কাঁদিস না, কথা দিচ্ছি এই যে তোর হাত ধরছি আর ছাড়বো না। তোকে সারা জীবন আগলে রাখবো আমার বুকের ভিতরে। আমি এক নাগাড়ে কাঁদতে থাকি। রাত প্রায় অনেক গভীর। জানলার গ্রিলে অনেক কষ্টে সৈয়দ ভাইয়া খুলে আমার হাত শক্ত করে ধরে শেষ অবধি শক্তি দিয়ে দৌড়াতে থাকে। আমি আর পাচ্ছি না। সৈয়দ ভাই আমাকে কাঁধে নিয়ে উঠিয়ে দৌড়াতে থাকে। সেদিন জানি মানুষটা অনেক কষ্ট হয়েছিল, কিন্তু তবুও আমাকে বাঁচানোর জন্য তার অদম্য ত্যাগ। ছুটতে ছুটতে বেশ খানিকটা পথ চলে এসেছি আমরা। রাস্তার পাশে একটা দোকানে বারান্দায় দুজনে গুটিমুটি করে শুয়ে থেকে। অনেক ক্ষুধা লেগেছে আমার। এত রাতে খাবার কোথা থেকে পাবো?
সৈয়দ ভাইয়া দোকানে ঝাঁপ ফেলে অনেক কষ্টে খুলে ফেলে। আমরা দুজনে দোকানের ভিতরে ঢুকে পেট ভরে খেয়ে শুয়ে পড়ি। সকালে দোকানদার মালিক দোকান খুলতেই আমাদের পায়। সৈয়দ ভাইকে অনেক মারধর করে। আমি অনেক হাতজোড় করার পর তাকে ছেড়ে দেয়। আমাদের দুঃখের কথা দোকানদারকে বললে তার মায়া হয়। একটা এতিমখানায় পাঠিয়ে দেয় আমাদেরকে। সেখানেই আমাদের বেড়ে ওঠা। মাঝে মাঝে আমার মন খারাপ হলেও গোলাপি পাপড়ি দিয়ে আমার আর ওর নাম লিখত সৈয়দ ভাইয়া। ফুল নিয়ে এসে হাঁটু গেড়ে বসে ভালোবাসি বলছে। কতবার রাগ ভাঙাবে। সে পড়াশোনায় অনেক মেধাবী, তাই পড়াশোনা শেষ করে অল্প দিনে চাকরি পেয়ে যায়। তখন আমি সুন্দরী এক মেয়েতে পরিণত হয়েছি। এতিমখানার সবাই জানতো আমরা দুজন দুজনকে পছন্দ করি। বেশ ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হলো আমাদের। ছোট্ট সংসার আমাদের। ঢাকার মধ্যে একটা ফ্ল্যাট নিয়েছি, সংসার শুরু সেখানে। এভাবেই দিন কাটছিল আমাদের। হঠাৎ একদিন সৈয়দ হাঁপাতে হাঁপাতে অফিস থেকে বাসায় ফিরে। কি হলো তোমার, হাঁপাচ্ছ কেন এভাবে? ঈশিতা, আমার বাবা আমাকে চিনে ফেলেছে। সে এখন বেশ বড় বিজনেসম্যান। আমাদের অফিসে কাজের অর্ডার দিতে এসেছিল। আমার সাথে দেখা হয়েছিল। জানি না কিভাবে আমাকে চিনে ফেললো। আতঙ্কিত চাহনি দেখে বোঝাই যাচ্ছে সৈয়দ বেশ ঘাবড়ে গেছে। আমি পানি এনে সৈয়দের হাতে দিলাম। গপগপিয়ে পুরো পানি খেয়ে ফেললো। তুমি চিন্তা করো না, এখন আইন আছে, আমরা আইনের সহায়তা নিতে পারি। সৈয়দ আমার কথাতে সম্মতি দিল। পরদিন আমরা থানায় গিয়ে কেস করলাম আশরাফ মোল্লার বিরুদ্ধে। এত বড় বিজনেসম্যানের নামে কেস হওয়াতে মিডিয়া বেশ উঠে পড়ে লেগেছে। আমরা যেন কেসে আরও বিপদে পড়লাম। সেদিন রাতে হঠাৎ দরজা ধাক্কার শব্দ, তড়িঘড়ি উঠে দরজার সামনে যাই। হয়তো সৈয়দ অফিস থেকে বাসায় ফিরছে। দরজা খুলতে দেখি 15 জন লোক হুড়হুড় করে ঘরে প্রবেশ করে। ভিড় ঠেলে সামনে এগিয়ে আসে আশরাফ মোল্লা। কি মাইয়া, এহেন আমার উপর তোমার রাগ আছে দেখতেছি। কথায় আছে না, সুখে থাকতে ভূতে গেলে, কথাটা দেখতেছি আজ মিলাই গেছে গো। আমার চুলের মুঠি ধরে শক্ত করে কয়েকবার ঝাঁকুনি দিয়ে ফ্লোরে ফেলে দেয়। সোফায় বসে সৈয়দের জন্য অপেক্ষা করতে। খানিক বাদে সৈয়দ অফিস থেকে ফিরে। ঘরে ঢুকতে দৃশ্য দেখে ঘাবড়ে যায়। বাবা, তুমি এখানে? কেন আব্বা, আমি কি তোমাকেও বাসায় আসতে পারি না? পোলার বাসায় বাপে আইবে, এত অবাক হওনের কি আছে? কথা শেষ হতে সৈয়দ কোমর থেকে রিভলভার উঁচিয়ে ধরে। ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে ভালো হবে না কিন্তু। আশরাফ মোল্লা বিকট হাসি দিয়ে বলল, তাহলে যে এটা শুনেছে মিলে গেল? তুই মাফিয়া দলের লিডার শুনছিলাম, এখন দেখতেছি সত্যি। হ্যাঁ বাবা, তোমার ছেলে আমি। তাই ভুলে যাও না, তোমার শরীরের যেই রক্ত আমার শরীরে সেই রক্ত। তাদের কথায় আমার মাথার উপর দিয়ে গেল। সত্যি কি সৈয়দ মাফিয়া কিং? আমি তো জানতাম ও একজন সৎ চাকরিজীবী। সৈয়দ আমার দিকে বিনয়ের সাথে তাকিয়ে বলল, ঈশিতা, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি কোনো চাকরি করি না। এই দুনিয়ায় টাকার বাপ খালু ছাড়া কোনো চাকরি নেই। তাই এই পথ বেছে নিতে হয়েছে আমাকে। সৈয়দের প্রতি ঘৃণা হচ্ছিল আমার। নিজের পিতা আর নিজের মধ্যে কি পার্থক্য আছে এখন তার? হঠাৎ একজন পেছন থেকে এসে আমার মাথায় পিস্তল ঠেকায়। রিভলভার নিচে ফেলে, না হলে তোর প্রাণের বউরে মাইরে দিমু। সৈয়দ সন্তর্পণে রিভলভার নিচে ফেলে। প্রচুর মারধর করে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয় সৈয়দকে। অচেতন অবস্থায় শুয়ে আছে সৈয়দ। আশরাফ মোল্লা পাশের ঘরে চলে যায়। কিছু লোক আমাকে কামুক চাহনিতে দেখতে থাকে। হিংস্র হায়নার ন্যায় আমার দিকে অগ্রসর হতে থাকে। ঝাঁপিয়ে পড়ে আমার সতীত্ব হরণ করে। বেশ শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করছি, তখন হঠাৎ সৈয়দ আমার চিৎকারে জেগে ওঠে। রিভলভার উঁচিয়ে গুলি ছুটতে থাকে। আশরাফ মোল্লার বুক ঝাঁঝরা করে দেয়। হঠাৎ আমার দিকে তাক করে কেউ গুলি ছোড়ে। সৈয়দ আমাকে বাঁচাতে নিজের বুক পেতে দেয়। সারা শরীর রক্তের বন্যায় ভেসে যাচ্ছে, তবুও আমাকে শক্ত করে ধরে রেখে রিভলভার উঁচিয়ে গুলি মারছে। আমি ভয়ে কানে হাত রেখেছি। সব শেষ হয়ে যায়। সৈয়দ আমার কোলে লুটিয়ে পড়ে। মুখে রক্তের দাগ। আমি পাগলের মতো হাউমাউ করে কাঁদতে থাকি। কেউ শুনতে পায়নি আমার কথা। আমার কপালে শেষ রক্তিম চুমু এঁকে দিয়ে নিথর হয়ে যায় সৈয়দ। কথাগুলো বলে বার কয়েক দীর্ঘশ্বাস ফেলে ঈশিতা। সে আবার বলতে থাকে, কিন্তু আমি এত সহজে আমার ভালোবাসা হারাতে দিব না। তাই এই লাশ নিয়ে একজন তান্ত্রিকের কাছে দেয়। তিনি আমাকে একটা বাক্স আর 3টে কফিন দেন। আমার 30 জোড়া চোখ জ্যান্ত চোখ এই বাক্সে রাখতে। দরজোড়া চোখ হলে সৈয়দের অশুভ আত্মা ফিরে আসবে কিছু সময়ের জন্য, আর বাকি 20 জোড়া আসলে ওর দেহে অশুভ আত্মা চিরদিন থেকে যেতে পারবে। এর জন্য আমাকে মানুষের তাজা রক্ত খেতে হবে আর মন্ত্র পড়তে হবে। আর এই কারণে আমি তন্ত্রশক্তি পাই। আমি কোনো সাধারণ মানুষ নই। আমার এই কাজটি সহজ করতে সিয়ামের সাথে বিয়ে করি। আমার রূপের মূর্ছায় সবাইকে আমার ফাঁদে ফেলে হত্যা করে তাদের চোখ তুলে নিই। তোমাদের পরিবারের লোকজনের মায়ায় পড়ে যাই, তাই তাদের কোনো ক্ষতি করি না। কিন্তু একদিন আমার উদ্দেশ্য সিয়াম জেনে যায়,
তাই তাকে হত্যা করতে বাধ্য হই আমি। আমি আমার সৈয়দের জন্য যা কিছু করতে পারি। ঈশিতার কথা শেষ হতেই আরিফ বুঝতে পারে আসল ঘটনা। সে ঈশিতার দিকে তাকিয়ে থাকে। তোমার এত বড় সত্যি গোপন রেখেছো তুমি? কি ভালো করেছো? ঈশিতা বিকট হাসি দিয়ে আরিফের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকায়। কোনটা ভালো কোনটা খারাপ আমি দেখব না। তোমার ভাইয়ের মতো তুমিও সত্যিটা জেনে গেছো। আজ তোমার চোখ দিয়ে 16 জোড়া পূর্ণ করব। বলেই কোমর থেকে ছুরি চালালো। নি ছুরি হাতে নিয়ে আরিফের দিকে আরিফ বেশ কাছে চলে এসেছে ঈশিতার। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই আরিফের। ঈশিতার সংস্পর্শে আসতে আরিফ ধারকান দ্বিগুণ বাড়ছে। ছুরি উঁচিয়ে আরিফের চোখ বরাবর নিয়ে এসেছে। নিজেকে বাঁচানোর সব রকম চেষ্টা করছে আরিফ, কিন্তু তার দেহ অবশ হয়ে আসছে। মনে হচ্ছে তার অদৃশ্য শক্তি তাকে বেঁধে রেখেছে। চারিদিকে ভুতুড়ে আওয়াজ কানে আসছে। মনে হচ্ছে অনেক মানুষ একসঙ্গে আর্তনাদ ভরা ডাক দিচ্ছে আরিফকে। ঝোড়ো হাওয়া বইছে বাড়িটার প্রতিটি কোণায়। তবে কি আরিফের এটাই শেষ পথ? চোখের সামনে পুরোপুরি স্মৃতিগুলো আবছা হয়ে ভেসে আসছে। বাবা মায়ের মুখখানা বড়ই মায়াবী লাগছে। চিৎকার দিতে চেয়েও সে নির্বাক হয়ে গেছে। হঠাৎ কোনো অদৃশ্য শক্তি যেন বেগে ঈশিতাকে শূন্যে ছুঁড়ে ফেলে দেয়। আরিফ নড়েসড়ে বসে যায়। ঈশিতা উড়ে গিয়ে দেওয়ালে প্রচণ্ড ধাক্কা খায়। তন্ত্রমানবী ঈশিতা রূপ ক্রমশ ভয়ঙ্কর হতে থাকে। অগ্নিশিখার চাহনিতে আরিফের দিকে এগিয়ে আসছিল। ছুরি উঁচিয়ে তেড়ে আসছে। সংস্পর্শে আসতে আবারও অদৃশ্য শক্তি আবির্ভাব। পুনরায় ঈশিতা শূন্যে উড়ে গিয়ে ধাক্কা খায় দেওয়ালের সাথে। কে তুই? আমি তো সংস্পর্শে যেতে পারছি না কেন? আরিফের দিকে বজ্রকণ্ঠে বলতে থাকে ঈশিতা। রাগে ফুঁসতে থাকা ঈশিতার চোখ বড় বড় হয়ে গেছে। কিন্তু এগুলো কি হচ্ছে? আরিফ কিছুই বুঝতে পারছে না। এই অদৃশ্য শক্তি কোথা থেকে হলো? জল্পনা করতে থাকে আরিফ। কিন্তু আগের থেকে বেশ সাহসী হয়ে উঠেছে সে। কারণ ঈশিতা তার সংস্পর্শে আসতে পারছে না। আরিফ সেখান থেকে পালাতে পারছে না। চারিদিকে দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। যেন এক ভয়ের কুয়োয় ডুবে আছে। ঈশিতা শূন্য ভাসছে আরিফের চারিপাশে। মুখে তার ভয়ঙ্কর হাসি, চোখে অগ্নিশিখা। ঈশিতা তন্ত্রশক্তি দিয়ে ঝড় আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আরিফ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। হঠাৎ ফ্লোরে নজর যেতেই সিয়াম ভাইয়ের সেই শেষ ডায়েরিটা চোখে পড়ে। বেশ চমকে ওঠে। আরে এই ডায়েরিতে তো মির্জা বাড়িতে থাকার কথা। আমি তো সেখানেই এই ডায়েরি রেখেছিলাম। তাহলে এখানে আসলো কেমন করে? আরও বেশি ঘাবড়ে যায় তার নিজের বাবা মায়ের খণ্ড বিখণ্ড লাশ দেখে। তার পাশে বিভৎস অবস্থায় পড়ে আছে বাবা মির্জা হারুন আর মা সালেহা বেগমের মৃতদেহ। তাদের চোখ জোড়া উপড়ানো। আর এই হৃদয় ফাটা চিৎকার দিয়ে পুরো বাড়িটা উত্তাল হয়ে যায়। ঈশিতার দিকে রাগান্য দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিফ। রাগে তার দেহের প্রতিটি শিরায় উপসের রক্ত টগবগ করে। ডাইনি, তুই এটা কি করলি? যেই মা তোকে নিজের মেয়ের মতো আদর করেছে তাকে মারতে তোর একটু হাত কাঁপলো না তোর? যেই বাবা তোকে সারা জীবন পুত্রবধূ হিসাবে রাখতে চেয়েছে, এক ছেলের মৃত্যুর পর অন্য ছেলের অমতে তাকে পুনরায় বিয়ে দিলে সেই পিতাকে হত্যা করলি? ইহিতা আরিফের কোনো কথাই কানে নিচ্ছে না। আমি হিংস্র, কারো প্রতি মায়া নেই আমার। আমার উদ্দেশ্য হাসিল করতে আমি যা খুশি করতে পারি। এই বলে ঈশিতা বিকট শব্দে হাসতে থাকে। আরিফ রেগে আগুন হয়ে যায়। আরে ডাইনি, তুই কোনো ভালো কথা বলছিস? তোর ভালোবাসার মানুষ সৈয়দ যদি সত্যি পুনরায় জীবিত হতো, তবুও সে একটা খারাপ আত্মা হয়ে ফিরবে। এটা কিভাবে ভালো হতে পারে? ঈশিতা আরিফের দিকে ভুরু কুঁচকে তাকায়। সে কিভাবে ফিরুক, সে তো ফিরবে। প্রতিদিন এক জোড়া চোখ দিলে ওর আত্মা 12 ঘন্টা আমার সাথে থাকে। 30 জোড়া পূর্ণ হলে সারা জীবন থাকবে। ভাবতেই আশার ঝলক ফুটে উঠছে ঈশিতার। আরিফের নজর আবার সেই ডায়েরিটায় পড়ে। হাওয়ার ঝাপটায় ডায়েরিটার পাতা উল্টাচ্ছে। হয়তো ডায়েরিটাতে আরিফকে কিছু বলতে চাচ্ছে। আরিফ দেরি না করে দৌড়ে ডায়েরিটার কাছে যায়। ডায়েরিটা হাতে নিতেই নেয়। রক্তিম কালি দিয়ে লেখা, ঈশিতার সব থেকে বেশি পছন্দের জিনিস পুড়িয়ে দাও। আরিফ প্রচণ্ড ঘাবড়ে গেছে। এখনও অনেক কিছু অস্পষ্ট হয়ে আছে তার। আরিফের কাছে আসতে ঈশিতা আর আসতে পারছে না। তার কোনো ক্ষতি করতে পারছে না কেন? সব কেমন যেন তালগোল পাকিয়ে ফেলছে আরিফ। ঈশিতা আরিফের দিকে এগিয়ে আসছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কাছে পরাজিত হচ্ছে বারবার। হঠাৎ আরিফ পকেট থেকে একটা উজ্জ্বল রশ্মি বের হতে থাকে। তখনই আরিফের মনে হয় সকালের ঘটে যাওয়া ঘটনা। সোহেলকে দাওয়াতের জমায় পর মুহূর্তে আরিফ বাজার করতে বেরোয়। রাস্তায় হঠাৎ কেমন এক অদ্ভুত ফকিরের সাথে দেখা হয়। হ্যাংলা পাতলা চেহারার লোক। মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে কিছু খেতে পায়নি। আরিফের আগের থেকে বেশ দয়ালু স্বভাবের, তাই লোকটার পরিস্থিতি থেকে বেশ মায়া হলো। পকেট থেকে কয়েক শত টাকা ধরিয়ে দিতেও অস্বীকার করেন লোকটা। এ কেমন ফকির রে বাবা, এতগুলো টাকা দিলাম তবু নিল না। বিরক্ত হয়ে আরিফ বিড়বিড় করে বলছে। তবুও সে লোকটার পুনরায় বলল, চাচা কিছু নিলেন না, কিন্তু আমার সাথে বসে কিছু খেতে তো পারেন। লোকটা লাজুক হাসি দিল।
মুখের ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে সে রাজি আছে। আরিফ লোকটার সাথে নিয়ে পাশে একটা রেস্টুরেন্টে বসলো। দুজনে পেট ভরে খেয়ে লোকটার হাতে পুনরায় টাকা দিয়ে দিল নে। বিনিময়ে আরিফ হাতে একটা মাদুলি দেয়। বিদায়বেলা বলে দেয় এই তাবিজটা সবসময় সাথে রাখতে। তার মানে সেই লোকটা তাবিজ আজ আমাকে রক্ষা করেছে। আর তাই ঈশিতা আমার সংস্পর্শে আসতে পারছে না। হঠাৎ ঝড়ের প্রচণ্ড দমকা হাওয়ায় আরিফ ছিটকে পড়ে যায়। পকেট থেকে অপ্রত্যাশিত তাবিজটাও ছিটকে পড়ে যায়। তাবিজ প্রাণপণে তাবিজটা খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে তাবিজটা নাই। ঈশিতা এই সুযোগে আরিফকে শূন্যে ছুঁড়ে মেলে। বেশ কয়েকবার এক দেওয়াল থেকে অন্য দেওয়াল পারাক্রমে আরিফকে ছুড়ে। হঠাৎ সৈয়দের কাফিনের পাশে মুখ থুবড়ে পড়ে যায় আরিফ। সাথে প্যাকেট থেকে সিগারেট লাইটার। আরিফ হঠাৎ করে মনে পড়ে যায় ঈশিতার সব থেকে পছন্দের জিনিস তো তার ভালোবাসার মানুষ সৈয়দ। আরিফ লাইটারটা হাতে নিয়ে দ্রুত ওঠে। লাইটার জ্বালিয়ে ঈশিতার সামনে উঁচিয়ে ধরে। ঈশিতার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট ভেসে। না আরিফ, তুমি এটা করতে পারো না। আমি তোমার ক্ষতি করেছি। তুমি আমায় যা খুশি করতে পারো, কিন্তু দোহাই সৈয়দের কোনো ক্ষতি করো না। আরিফ ঈশিতার দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়। দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলভুল ভেবেছ? আজ তোমার সব খেল খতম ঈশিতা। লাইটার কাফিনের গায়ে ছোঁয়াতে দাউ দাউ করে আগুন জ্বেলে ওঠে। পুরো বাড়িতে যেন ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প ঘরের সব দেওয়াল ধসে পড়ে। আরিফ দেরি না করে বাবা মায়ের মৃতদেহকে নিয়ে অগ্রসর হয়। কিন্তু ভূকম্পন এতটাই জোরালো ছিল যে আরিফের চোখের সামনে তার বাবা মায়ের লাশ পড়ে থাকার ঘরটা ভেঙে যায়। আরিফ নিজেকে বাঁচাতে বাইরে ছুটে যায়। কফিনে আগুন নেভাতে ঈশিতার গায়েও আগুন ধরে গেছে। আজ আর ঈশিতা রক্ষা নেই। আজই বন্ধ হবে এই মৃত্যুর খেলা। স্পষ্ট এই চোখের ভয়াবহ রহস্য। বাড়ি থেকে বের হতে বিকট শব্দে পুরো বাড়ি ধসে যায়। আরিফ ক্লান্ত দেহ মাটিতে এলিয়ে দেয়। চোখ ভিজে আসছে বাবা মায়ের জন্য। আজ সে বড়ই একা। কেউ রইল না তার। বুক ফেটে চিৎকার আসছে তার। নির্বিকার চাহনিতে তাকিয়ে আছে বিধ্বস্ত বাড়িটার দিকে। আজ সাল 2022। এখনো আরিফ অগোছালো এলোমেলো চুলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই বাড়িটার দিকে। মির্জা বাড়িটাও বিধ্বস্ত প্রায়। আরিফের ঠিকানা এখন পথে পথে। কিন্তু প্রতিটি উম, একবার হলো সে মির্জা বাড়ির ওই ভাঙ্গা বাড়ির পাশেই যাবে। এটা তার নিত্যদিনের অভ্যাস। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে বাড়িটার দিকে। সে যে এখন মানসিক ভারসাম্যহীন। সিয়ামের একটা ভুলের জন্য তার পুরো পরিবার আজ শেষ। তাই কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সমাপ্ত। সত্য ঘটনা অবলম্বনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।